আজ প্রথম চিঠিটি পড়ব। পাঠিয়েছেন কথাকলি দাস, গ্রাম চণ্ডী, দক্ষিণ 24 পরগনা। মেঘলা বিকেলে থমকে গেছে সময়, ঘাসের গন্ধ মাঠে। ভারী স্কুল ব্যাগ কাঁধে নিয়ে ঘরে ফিরি। ফড়িং নেচে নেচে সঙ্গে চলে। মাঠে খেলছে রিমি, রিনি, সোনা। মাঠে গোড়ালি ডোবা জলে দৌড়ই আমরা, হাত ধরে। তীব্র হয় ঘাসের গন্ধ। আমরা কেবল দৌড়ই। দৌড়তে দৌড়তে একসময় ঘর এবং হলুদ বাল্বের নিচে দুর্বোধ্য পাঠ্য বই, অতঃপর ঝিমুনি। বিছানায় ভাঁজ করে রাখা চাদর, বালিশ ঘেঁটে ফেলি নিমেষে। একপাশে গতকালে খবরের কাগজ, সঞ্চয়িতা, সঞ্চিতা, অন্যান্য বই। ঘুম ঘুম চোখে দৈববাণীর মতো শুনতে পাই, এ জীবন পাখির মতো, আকাশ আমাদের ঘর। সেই ঘর আমরা সাজাতে পারি জ্ঞানের মধ্য দিয়ে। এরপর হয়তো বৃষ্টি নামে, কারণ তারপরে অনেক সময় ঝরে গেছে জলের ধারার মতন। আমার ঘরে যোগ হয়েছে বহু প্রাসঙ্গিক এবং আনুষঙ্গিক আসবাব, নতুনভাবে সাজানো হয় প্রায়। এই সাজানো ঘরে ছড়িয়ে ছিটিয়ে অজস্র স্মৃতি, ভালোবাসা, হাসি, আনন্দ। তবু এই সাজানো ঘর কখনো কখনো আমাকে টেনে আনে বিষণ্ণতায়, দুশ্চিন্তায় ভরিয়ে তোলে অবসর। কাছের জানালা দিয়ে পাখিদের দেখতে পাই, ওরা মুক্ত আকাশে ঘর খুঁজে চলে। গোধূলি বেলায় আবার ফিরে আসে খড়কুটোর বাসায়। আমি পারি না আকাশে ঘর বাঁধতে। এই পৃথিবীর ঘর ছেড়ে দিয়ে হৃদয় স্থিরতা, মননের উন্নয়ন, জ্ঞানের জানালা, এসব ঘর সাজানোর উপকরণ আমার কাছে নেই। শুধু আকাশ ছোঁয়া মেঘের বাড়ি স্বপ্ন ঘিরে রাখে আমাকে। এই কাচের সাজানো ঘরে একটু একটু করে সেই ঘর বাঁধার এবং সাজানোর প্রস্তুতি নিয়ে চলি। আর আকাশে উড়ে পাখির দল। ওদের মধ্যে কেউ হয়তো ক্ষণিকের জন্য এক সুবিশাল ঘরের খোঁজ পেয়ে যায়, যেখানে নিশ্চিন্তে পাখা মেলা যায়। কথাকলি দাস, গ্রাম চণ্ডী, দক্ষিণ 24 পরগনা। কানাইলাল জানা, ব্রহ্মপুর, কলকাতা 96 থেকে। ব্রহ্মপুরে আমাদের নতুন বাড়ি যখন তৈরি হয়, জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা, তাই বাড়ির নাম নির্জনে। নিচ থেকে ছাদ পর্যন্ত সিঁড়ি লাগোয়া দেওয়ালে টাঙানো হয় প্রিয় চিত্রশিল্পীদের ছবি। ভেতরের দেওয়ালে বাণী সহ মনীষীদের অল্প কিছু রেখাচিত্র। বসার ঘরটি যতটা সম্ভব বড় করে রাখা হলো, তাকে তাকে পছন্দের বই। বারান্দায় কোণে কোণে ফুল গাছের টব। সারাক্ষণ ফাঁকা ঘরে খেলে বেড়ায় সোহাগী বাতাস। গেটের দুপাশে থাকলো আগের বাসার দুটো ক্রিসমাস ট্রি, যাতে গুঁড়ি দুটোকে দোতলা থেকে মনে হয় ঈশ্বরের পা। লাগোয়া বাগানে দেখি লবঙ্গ গাছ ছোট এলাচকে শেখাচ্ছে স্বরবর্ণ। বাতাবি লেবু করমচাকে পড়াচ্ছে ধারাপাত। ভুট্টা ক্ষেত কচু বনকে সরগর করাচ্ছে স্বরলিপি, যখন লেবু নাশপাতির মেঘের ওপর মেঘ সাজাতে ব্যস্ত। এই পরিবেশেও মনে হলো ঘরে যেন কিসের একটা অভাব। হঠাৎ স্মৃতিতে জেগে উঠল গানের কলি, ও মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা। তারপর দেখা দিল পেছনের চাতালে সার বেঁধে কালো পিঁপড়ের দল সুর উঁচিয়ে যেন যুদ্ধক্ষেত্রে যাচ্ছে। দক্ষিণে খোলা বারান্দায় এসে পড়ছে চড়ুই, টুনটুনি, হলদে শালিক, ফিঙে, ল্যাজঝোলা। পাড়ার পড়শি বেড়াল পড়ার টেবিলের নিচে জন্ম দিল পুটু ঘুটু দুই ভাইয়ের। ছাদের ঘরে জয়ীর কাছে পেলাম গুল্লু আর পুল্লুকে। কিছু পরে পুল্লুর ছেলে মেয়ে হাপুস হুপুস। সর্বদা খুনসুটিতে মাতোয়ারা মার্জার বাহিনী।
সাদা দেওয়ালে মহানন্দে ঘুরে বেড়ায় যদু আর মধু নামের একজোড়া টিকটিকি। রান্নাঘরে ঘনা আর মনা, দুটো আরশোলা। আর আছে বইয়ের তাকের একেবারে ওপরে রুখু আর সুখু, এই ঘুঘুর ভাষা। মাসা বাঁধা থেকে ডিম পেড়ে বাচ্চা বড় করা তার কর্মযোগ্য দেখার মতো। বাচ্চা নিয়ে চলে গেলে পাঠিয়ে দেয় আর একজনকে মা হতে। প্রাণচঞ্চল বাড়িটিকে তখন মনে হয় অনেকটাই সম্পূর্ণ এক সাজানো ঘর। সকলকে ছেড়ে বাইরে কোথাও দুদণ্ড যে থাকবো এমনটা ভাবতেই পারি না এখন। কানাইলাল জানা, ব্রহ্মপুর, কলকাতা 96। পূর্ণচন্দ্র রায়, আপনার বাড়ির ঠিকানা গ্রাম ও ডাক সাটিতাড়া, থানা বড়িয়া, মুর্শিদাবাদ থেকে লিখেছেন। আমার মাত্র 2খান চাকা 1খান গাড়ি, তাহার উপর বানাইছো সাই 3 মহলা বাড়ি। এবাড়ির একটা ঘরে আমার আমিটা জন্মাবধি বাস করে আসছি। না, ঘরটা আমাকে সাজাতে হয়নি, আগে থেকেই সাজানো গোছানো ছিল। আর কি শুধু সাজানো গোছানো, অমূল্য সব রত্নরাজিতে পরিপূর্ণ ছিল এ ঘর। দয়া মায়া, স্নেহ, ভালোবাসা, প্রেম প্রীতি, অহিংসা, ক্ষমা, ধৈর্য, সহিষ্ণুতা, সংযম, দৃঢ়তা, সংবেদনশীলতা, সদাচারিতা, সত্যবাদিতা, পরোপকারিতা, আরো কত কি সাজানো ছিল। কিন্তু হায়, দিনে দিনে চলে গেছে কত দিন, কখনো জানতেও পারিনি আমার এই ঘরে থরে থরে সাজানো ছিল এত সম্পদ। আসলে এতকাল শুধু বাহির পানে চোখ মেলেছি, আমার ঘরের পানে চাইনি। সেই সুযোগে একে একে 6জন দস্যু এ ঘরে হানা দিয়ে সম্পদগুলোকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। আজ সেদিকে চোখ পড়তেই চক্ষু একেবারে চড়ক গাছ। সত্যি বলতে কি, চোখ ফেটে 2 ফোঁটা জলও গড়িয়ে পড়ল। হায় রে হায়, আমার সে অমূল্য সম্পদগুলির কি দশা! পাহারাদার একজন ছিল বটে, কিন্তু সেবাটা তো কুম্ভকর্ণের জ্ঞাতি ভাই। তাকে জাগাতেই সেবা ছাড়া দেখে শুনে একেবারে বেকুব। বেকুব তো আমিও। কি করি এখন? শেষে বেটার দ্যান নেভার এই মন্ত্রে আস্থা রেখে পাহারাদারকে সঙ্গে নিয়ে দস্যুদের উপর ঝাঁপিয়ে পড়লাম। একে একে সম্পদগুলোর পুনরুদ্ধারে ব্রতী হলাম। কিন্তু বেলা যে পড়ে এলো, সময় বড় কম, বড় কম। আবার কি এ ঘর আগের মতো সুন্দর করে সাজিয়ে তুলতে পারবো? কি জানি, হয়তো সময় জবাব দেবে তার। তবে ভেতর থেকে কে যেন বলছে, নিশিদিন ভরসা রাখিস, ওরে মন হবেই হবে। পূর্ণচন্দ্র রায়, গ্রাম ডাক সাটিতাড়া, মুর্শিদাবাদ। শিল্পা নন্দী, আপনার চিঠি পড়ব। গ্রামের নাম পুইন, হুগলি থেকে। আমার ঘরে পশ্চিমের দেওয়াল জুড়ে রোজ ফিল্ম ফেস্টিভ্যাল হয়, যেখানে পথের পাঁচালী সিনেমা দেখি প্রত্যেক দিন। কারণ দেওয়াল জুড়ে অপু দুর্গার কিছু সাদা কালো ছবি এঁকে সাজিয়েছি। দক্ষিণের দেওয়ালে একখানা ছোট্ট ঐতিহাসিক হারিকেন, আর পূর্বের জানালাতে কিছুটা পাহাড়ি বাঁশ গাছ রাখা আছে। বাকি দেওয়ালে কিছু ফটো ফ্রেম আর রবি ঠাকুর। তবে ভীষণ দামি আসবাব দিয়ে ঘর সাজাতে ভালো লাগে না। দামি জিনিসে সাজানো প্রাসাদে যদি নিজেদের মধ্যে কোনো সুস্থ সম্পর্ক না থাকে, তাহলে আবার কিসে ঘর সাজানো? বরং সে ঘর নিতান্তই অগোছালো, দমবন্ধকর। মনের ঘরের সেই ভালোবাসার সোঁদা গন্ধকে
ঘরের প্রতি কোণে রেখে রেখে সুখসারির গল্প মেশালে সে এমনিই ঘর আলো করবে। ছোটবেলা থেকে ভারী শখ আমার একান্ত নিজের একটা ঘর হবে, যেখানে আমার বই থাকবে, ব্যবহার্য জিনিস থাকবে, পরিপাটি বিছানাতে নকশি কাঁথার চাদর থাকবে, বালিশ থাকবে, একটা রেডিও থাকবে, ঘরের জানালাতে দরজাতে সাদা পর্দা থাকবে, কাঁচের দেওয়াল দেওয়া, কাঁচের দরজা দেওয়া একটা বইয়ের আলমারি থাকবে। আর বাকি ঘরটুকু নিজের হাতের কাজ, কাঁচা হাতে আঁকা দেওয়াল চিত্র দিয়ে সাজানো থাকবে। জানালা দিয়ে রোদ আসবে, হাওয়া আসবে, সিমেন্টের লাল মেঝেতে সাদা আলপনা আঁকবো। কিন্তু বাস্তবটা এই যে বাড়ির প্রায় সব ঘর বদলে বদলে নিজে পড়াশুনোর জীবন কাটিয়েছি, বইপত্র একটা ঘরে শিফট করে নিজের মতো সাজিয়ে কিছুদিন থাকার পরে আবার একটা অন্য ঘরে যেতে হয়েছে নিজের ব্যক্তিগত আবেগ, বসবাসের চিহ্নগুলোকে ছেড়ে। আসলে যাদের নিজের কোনো ঘর নেই, কিংবা যে নিজ ভূমে পরবাসী, তাদের আবার ঘর সাজানো, যদিও মনের যত্নে সাজানো ঘর এক প্রকার পিছু টান তৈরি করে। দুদিন বাইরে গেলেই হোমসিকনেস ব্যাপারটা বুঝতে পারি, মিস করি। অন্ধকারে প্রিয় বিছানাতে বসে রেডিও শোনা, জোনাকির আনাগোনা, আর হাজারটা গুছানো জিনিসের মধ্যেও অগোছালো পড়ার টেবিলের ঘরোয়া পরিবেশটিকে। শিল্পা নন্দী, গ্রামের নাম পুইন, হুগলি থেকে পাঠিয়েছিলেন। সুমিত্রা সাউ গিরি, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে আপনার চিঠি। সম্প্রতি নির্বাচনে হোম ভোটিংয়ে পোলিং পার্সন হিসেবে বাড়ি বাড়ি বয়স্ক মানুষদের ভোট গ্রহণ করতে গিয়ে কত ধরনের যে ঘর এবং ঘরের সাজসজ্জা দেখলাম তা ঠিক নেই। প্রতিটি ঘরের সাজসজ্জা ভিন্ন ভিন্ন, তেমনি প্রতিটি ঘরে মানুষদের রুচি, মানসিকতা, দৃষ্টিভঙ্গির স্পষ্ট প্রকাশ দেখছিলাম ঘরগুলোর সাজসজ্জায়। এক বেদনাদায়ক অভিজ্ঞতার কথাই বলবো আজকে তোমায় প্রাত্যহিকে। ভোটিংয়ের শেষ দিন, আমারও যাওয়া শেষ বাড়িটি। চারিদিকে সারিবদ্ধ সুসজ্জিত বৃহৎ অট্টালিকার মাঝখানে পলিথিনে ঘেরা ভাঙাচোরা ছোট্ট একটা কুটির। ঘরের মেঝে বাইরের রাস্তার চেয়েও অমসৃণ। 90 ছুঁই ছুঁই বৃদ্ধা আহার সেরে নিচ্ছিলেন ওই ধুলিময় মেঝেতে বসে। হাজারো প্রশ্ন তখন আমার মনের মধ্যে ভিড় করল। ভোট গ্রহণ সেরে যখন বললাম, ঠাকুমা ভালো থাকবেন, আমার হাতটি ধরে অঝরে কেঁদে উঠলেন। খোঁজখবর নিয়ে জানলাম দুদিকে বিশাল অট্টালিকা সম দুর্দান্তভাবে অভিনবত্বে সাজানো দুটো বাড়ি বৃদ্ধার 2 প্রতিষ্ঠিত ছেলেদের। তারা বৃদ্ধামাকে নিঃস্ব বানিয়ে আর তাকে দেখে না। দুঃখে বেদনায় মোচড় দিয়ে উঠল ভেতরটা। স্তম্ভিত আমি। ভাবলাম, কেন এমন হয়? যে মা সন্তানের জীবন সাজিয়ে গুছিয়ে দেন, সেই সন্তানেরা কিভাবে শেষ বয়সে মায়ের সমস্ত কিছু অগোছালো করে দেয়? আমার নিজের ঘরের প্রিয় জিনিসগুলো যখন সাজিয়ে গুছিয়ে রাখছি, তখন আমার ভেতরটা রক্তাক্ত, ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে ওই দুঃখিনী মায়ের অগোছালো ঘর, তার দুর্দশার কথা ভেবে। ভীষণ কষ্ট হয় ভাবলে। তার নষ্ট নীড়ের পড়ে থাকা ধুলোয় ওই বৃদ্ধা দিন রাত হাতড়ে খুঁজে চলেছেন তার সাজানো অতীতকে। কেন সারা জীবন সবকিছু দিয়েও শেষ জীবনে বাবা মায়েদের সব হারাতে হয়? সব। হয়তো আমরা সন্তানরা আমাদের ঘরকে সাজাই, কিন্তু আমাদের মনকে সাজাই না, সাজাতে পারি না।
তুমি কি বলো? সুমিত্রা সাউ গিরি, কাঁথি, পূর্ব মেদিনীপুর। পাপিয়া পাটোয়ারি, নবগ্রাম, কোন্নগর, হুগলি থেকে। সাজানো ঘর বলতে মনের ক্যানভাসে ভেসে ওঠে আমার ভারত মাতার ঘরের চিত্র। উত্তরে তুষার ধবল মৌনী হিমালয়ের অপরূপ সৌন্দর্য, দক্ষিণে সমুদ্রের জলরাশি ধৌত করছে ভারত মাতার অলক্ত চরণ। অসীম অনন্ত আকাশ যেন সূর্য চন্দ্র অজস্র নক্ষত্র খচিত চন্দ্রাতপ দিয়ে সাজানো আমার ভারত মাতার ঘরের ছাউনি। নদী, ঝর্ণা, সবুজ অরণ্যানীর সৌন্দর্য আমার ভারত মাতার ঘরকে নয়নাভিরাম সৌন্দর্যে ভরিয়ে রেখেছে। আর এই ঘরের মধ্যে আছে ছোট্ট ছোট্ট সুন্দর ঘর, যেখানে হয়তো বৈভব নেই, কিন্তু তবুও তা হয়ে উঠেছে স্নেহ, প্রীতি, মমতা, সৌজন্য, ভালোবাসার মতো মহামূল্যবান রত্ন সম্ভারে সমৃদ্ধ রত্নাঘাট। এক অনাথ ছাত্রীর বিবাহে নিমন্ত্রিত হয়ে আমরা কয়েকজন শিক্ষিকা গিয়েছিলাম উত্তরপাড়ার একটি হোমে। সিঁড়ি দিয়ে উঠতে যাব, মৃদুস্বরে গান হচ্ছে, এসো আমার ঘরে এসো। সিঁড়ি দিয়ে উঠে দেখি একটি বিশাল ঘর। সেই ঘরের মাঝের পুরো অংশ নিখুঁত সুন্দর আলপনা দেওয়া। ওই আলপনা দেখে মুগ্ধ মনে মনে অনুভব করলাম, হোমবাসীদের মনে কত ভালোবাসা থাকলে তবেই না সারা ঘর জুড়ে এমন দৃষ্টিনন্দন আলপনা দেওয়া সম্ভব। এত ভালোবাসার স্বর্গভূমিতে পিতৃমাতৃহীন আমাদের ওই ছাত্রীকে যখন আনা হলো, তাকে দেখে মনে হলো সে যেন সুন্দরী রাজকন্যা। আতিথেয়তার জন্য বহু যত্নে সাজানো প্লেটে মিষ্টি এলো, জল এলো। রাতে বরযাত্রী, শুভানুধ্যায়ী হোমবাসীদের জন্য রান্না হচ্ছিল মাংস, ভাত ইত্যাদি সুখাদ্য, যার গন্ধে মাতোয়ারা চারদিক। এরপর কত দামি আসবাবপত্র সুসজ্জিত অট্টালিকা, লজে নিমন্ত্রিত হয়ে গেছি, কিন্তু ওই রকম ভালোবাসার স্পর্শে স্বর্গ হয়ে ওঠা হোমের ঘর বহু অনুসন্ধানের পরেও দ্বিতীয়টি পেলাম না। সবশেষে বলি, প্রাচুর্য না থাক, প্রাত্যহিকের সকল শ্রোতা বন্ধুদের ঘর ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি, বিশ্বাস, মায়া, মমতার রত্ন আকারে সুসজ্জিত তাজমহল হয়ে উঠুক। পাপিয়া পাটোয়ারি, নবগ্রাম, কোন্নগর, হুগলি থেকে পাঠিয়েছিলেন।